রাজ্যের কেউ তো প্রাণের ভয়ে এলো না, তুমি এলে কেন? মহারাজ, আমি আমার মনের অটুট বিশ্বাস বুকে নিয়েই আপনার দরবারে উপস্থিত হয়েছি, কারণ আমি জানি যার মনে সত্যিকারের বিশ্বাস থাকে সাফল্য একদিন তার হাতেই ধরা দেয়। বাহ বাহ, সুন্দর কথা। বা বালা, তোর সেই 3টি প্রশ্ন করে ফেল তাহলে। কোনো এক রাজ্যে বিমলা তার 2 সন্তান ও 3 ছেলের বউকে নিয়ে বাস করত। গেল বছর এক ঝড়ের রাতে বিমলার স্বামী ও তার মেজ ছেলে তাদের হাটের দোকান থেকে বাড়ি ফেরার পথে গায়ের ওপর গাছ পড়ে মারা যায়। বিমলার 3 ছেলের বউয়ের ভেতরে বড় ও ছোট ছিল খুব হিংসুটে, আর মেজ বউ ছিল শান্ত আর পরিশ্রমী আর ভীষণ দয়ালু। তারা 2 বউ মেজ বউকে মোটেও দেখতে পারত না। গিন্নি, ব্যবসায়ের কাজে বাইরে যেতে হচ্ছে, তুমি মাকে কিন্তু দেখে রেখো। তা ফিরবে কবে শুনি? প্রতিবার তো 6 মাস করে থাকি, এবার তো ছোটকেও সাথে নিচ্ছি, 3 মাসের ভেতরেই ফিরে আসব। সামনে যে মোহিনী মেলা আসছে সে কথা কি তোমার মনে আছে? এবার মেলায় কিন্তু আমার ওই রূপসী বিলাস শাড়ি চাই। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে তাই হবে। শুধু তাই হবে বললে হবে না, আমার ওই রূপসী নীলা শাড়িটা চাই। গেল বছর তো তোমার অপয়া বৌদির জন্যই হলো না, এবার আর কোনো বাহানা শুনবো না, এই বলে রাখলাম। আরে বাবা, দেব তো বললাম তো দেব। এবার ব্যবসায় বেশ লাভ হবে, তোমার মনের সব ইচ্ছে এবার পূর্ণ করব। আবার একমাত্র বউ বলে কথা। যত সব ঠং। এত বেলায় আসার সময় হলো, বলি ঘরের কাজ করা হয়েছে নাকি? জি মা, সবই তো করেছি, এখন কুয়ো থেকে জলটা তুললে হয়ে যায়। এত বেলায়ও জল তুলতে পারলি না? একটা কথা সব সময় মনে রাখবি, এই সংসারে থাকতে হলে কাজ কাম করতে হবে, কোনো প্রকার চালাকি চলবে না। এইসব ন্যাকা ন্যাকা চোখের জল ফেলে কোনো লাভ নেই। বিয়ে হতে না হতেই স্বামীকে খেয়েছো। নেহাত আমার খোকার কথা রাখতেই তোমাকে এই বাড়িতে এখনো রেখেছি, নইলে কবেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আহ মা, বৌদিকে এভাবে কথা শোনাচ্ছ কেন? বাড়ির সব কাজ তো বৌদিই করে নাকি? দরদ একেবারে উতলে পড়ছে নাকি? মা তো ঠিকই বলেছে, এমন একটা ষাঁড়ের মতো মানুষকে বসিয়ে খেতে দিব, তা গায়ে তো বাঁধবেই। চত্ব সব। বাদ দে খোকা, তা তোরা বের হলি বুঝি? হ্যাঁ মা, তোমার শরীরের যত্ন নিও, বউদের দিকে খেয়াল রেখো। যা বাবা, সাবধানে যাস। আশীর্বাদ করি সৃষ্টিকর্তা যেন তোদের সব সময় মঙ্গল করেন। একে একে সবাই ঘর থেকে বিদায় নিল। মেজবউ মুখ চিপে ঘর থেকে বেরিয়ে তার ঘরে গিয়ে স্বামীর ছবিটা বুকে ধরে ঠুকরে ঠুকরে কেঁদে উঠল। ওগো, তুমি কি সত্যি আমার জন্য মরেছ? তোমার মৃত্যুর জন্য কি আমি দায়ী? এ যন্ত্রণা যে আমি আর কিছুতেই বইতে পারছি না। শুধু ওই কাল নাগিনীকে বসিয়ে খেতে দিতে হচ্ছে, এতে আমাদের স্বামীদেরই অন্ন ধ্বংস করছে। কত পরিশ্রমের টাকা বলল তো দিদি। যদি ওকে আমরা এই বাড়িতে কাজের লোকই মনে করি, কিন্তু ওকে আমার একদম সহ্য হয় না। শুধু কি তোর রে ছোটে, ওকে তো আমারও সহ্য হয় না রে। রে ছোটে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, চল তো গিয়ে দেখি মুখপুরিটা কি করছে। সর্বনাশ, এখনই বুঝি ঝড় শুরু হলো। বলি ও বড় বউ, ও ছোট বউ, বৃষ্টি যে এলো বলে খেতে যে কি অবস্থা হবে তা কে জানে। কি আর হবে, বৃষ্টি এলে সব বৃষ্টির জলে ডুবে যাবে। আইলটা কাটা থাকলে তো জলটা গিয়ে নদীতে পড়তো, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় আইল কাটতে যাবেটা কি?
ওরা তো মাত্রই পেরুলো। কে আর যাবে? মেজো যাবে। কই, সে ঘরে ছিল্লা ধরে বসে আছে। মেজো, এ মেজো, বলি কি রে, তুই ঘরে কি তোর মরণ হলো নাকি রে মেজো? মরণ হলেও তো বেঁচে যেতাম। যত সব ঢঙের কথা বাদ দে। বাইরে যে ঝড় হচ্ছে সেটা কি দেখছিস না? দেখবিও বাকি করে, আছিস তো ঘরে বসে। কি আরাম, তোর স্বামী না থাকলেও সুখের কোনো অভাব নেই। সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি আমার মতো সুখ যেন তোমাদের জীবনে না আসে। আই কালনাগিনী, তুই কি বলতে চাচ্ছিস? আমার এই দুই ছেলেও মরে থাক, পোড়ামুখী সর্বনাশী। দূর হয় বাড়ি থেকে। মাঠে যা, মাঠে গিয়ে ক্ষেতের আইলগুলো কেটে দে। মরতে হলে ঝড়ের ভেতরে তুই গিয়ে মর। মেজ বউ মাঠের পথ ধরতেই শুরু হলো আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো, তুমুল বেগে ঝড় আর সাথে খুব বৃষ্টি। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাকে। এত বৃষ্টি, আমার যে খুব ভয় করছে। শুনেছি ফাঁকা মাঠে বাজ পড়ে নাকি। আরে আরে আরে, কি ওটি? অমন সাদা কি শুয়ে আছে ক্ষেতের ভেতরে? মেজ বউ কাছে গিয়ে দেখল একটা সাদা ঘোড়া পড়ে আছে, তার সারা গায়ে ক্ষতের দাগ। কার ঘোড়া এটি? কে ফেলে গেছে এই মাঠে? আহারে, সারা গায়ে তার ক্ষত, কি অবস্থাটা নাই করেছে। আমাকে আমাকে আর মেরো না। কথা বলা ঘোড়া? এটা কিভাবে সম্ভব? এই যে কথা বলা ঘোড়া, শুনছো নাকি? তোমাকে কেউ মারবে না। কে তুমি? কোথা থেকে এসছো গো? আমি তো একটা ঘোড়া, তবে আমার ভেতরে একটা বিশেষ ক্ষমতা আছে যার জন্য আমি কথা বলতে পারি। আমার খুব খিদে পেয়েছিল, তাই একটা লোকের ক্ষেত থেকে শশা খাচ্ছিলাম, সেই আমাকে মেরে এখানে ফেলে গেছে। আহারে, তোমার তো চিকিৎসার দরকার। কয়েক জায়গায় কেটেও গেছে। আর চিকিৎসা? আমি তো ওই জঙ্গলে থাকি, আমাকে আবার কে চিকিৎসা করাবে? তুমি যাবে আমার সাথে আমার বাড়িতে। হয়তোবা সেখানে পেট ভরে খাবার পাবে না, তবে তোমাকে আমার নিজের হাতে সুস্থ করতে পারবো। হ্যাঁ, যাব। হেসছে। আচ্ছা বেশ, তুমি একটু বসো, আমি ক্ষেতের আইলটা কেটে নিই, তারপরে তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। নীলিমা কাজ শেষে আহত ঘোড়াটিকে নিয়ে বাড়ি ফিরল। কদিন তাকে নিজ হাতে সেবা যত্ন করে সুস্থ করে তুলল। দেখো দিদি, দেখো, একে তো আমাদের ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে, তার উপর আবার কোথা থেকে একটা ঘোড়া টেনে নিয়ে এসেছে। অনেক হয়েছে, এবার ওকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে। কিন্তু কি করে? শোন, এদিকে আয়। বুদ্ধিটা বেশ ভালোই এঁটেছো দিদি। আজই এই বাড়িতে ওর শেষ দিন হবে। এখন আমি সম্পূর্ণ সুস্থ গো। তাহলে এবার কি তুমি চলে যাবে? না না, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমার কাছেই থাকব। সত্যি? কিরে, সারাদিন তোর ওই ঘোড়ার সাথেই থাকবি নাকি? ঘোড়াকে পেয়ে তো ধরাকে স্বর্গজ্ঞান করে ফেলছিস দেখছি। যা, বারান্দায় কাপড় রেখে এসছি, নদী থেকে ধুয়ে আন। আচ্ছা ঠিক আছে দিদি। আগে তো সবাই আমার সাথে হিংসামি করত, আর এখন আমার ঘোড়াটির সাথে। জানি না এর শেষ কোথায়। মা বাবাও যে বেঁচে নেই, তাদের কাছে গিয়ে উঠব। আচমকা পেছন থেকে কেউ মেজ বউকে ধাক্কা দিয়ে জলের ভেতর ফেলে দিল। সে নদীর জলের স্রোতে ভেসে যেতে লাগলো। আহ, বাঁচাও বাঁচাও,
আমি যে সাঁতার জানি না, জলে ডুবে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। এরপর মেজো বউয়ের ঘোড়াটি উড়ে এসে তার লেজ দিয়ে তাকে আলতো করে পেঁচিয়ে জল থেকে তুলে নিল। চোখ বন্ধ করো বন্ধু, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি আমাকে প্রাণে না বাঁচাতে তবে আমি মরেই যেতাম। জীবনে এতটুকু বিশ্বাস রাখলে স্রোতও তোমাকে ডোবাতে পারবে না। চলো বাড়ি ফিরি। দুবো বারান্দায় বসে হাসি খুশিতে গল্প করছিল। মেজো বউকে বাড়িতে ফিরতে দেখে মুহূর্তের ভেতর তাদের মুখ অন্ধকার হয়ে গেল। হ্যাঁ রে ছোটে, ও তো সাঁতার জানে না, তবে বেঁচে অবস্থায় ফিরলো কি করে? আমিও তো সেটাই ভাবছি গো দিদি। পরদিন ওই রাজ্যের রাজা গোপালের একমাত্র কন্যা মালা তার বাবার কাছে আবদার করল। কি হলো আবার সোনা বাটার হঠাৎ রাজ দরবারে? বাবা, বাবা, আমি খুব রাগ করেছি বাবা। রাজপুত্রবালা চিঠিতে আমাকে 3টে প্রশ্ন করেছে, সে লিখে পাঠিয়েছে। যদি আমি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারি তবেই সে আমাকে বিয়ে করবে। প্রশ্ন 3টে খুবই কঠিন বাবা। তুমি এখন রাজ্যে ঘোষণা করে দাও যে ওই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে, আর না পারলে গর্দান নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বেশ। মন্ত্রী মশাই, শুনলেন তো আমার রাজকন্যার কথা? এখনই রাজ্য ঘোষণার ব্যবস্থা করুন। যথা আজ্ঞা রাজা মশাই। রাজপ্রহরীরা রাজ্যে ঘোষণা করে দিল রাজকন্যার 3টি প্রশ্নের কথা। ওর সাথে না পারলেও যে ঘাড় গর্দান যাবে সেটাও। 100 স্বর্ণ মুদ্রার কথা শুনে লোভে বিমলা ও তার 2 ছেলের বউয়ের চোখ যেন জলজল করে উঠল। মা, যদি আমরা ওই 100 স্বর্ণ মুদ্রা হাতে পাই তবে সারা জীবন পায়ের পরে পা তুলে খেতে পারবো। আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম। আমার 3 বউ রাজসভায় যাবে, ওই 100 স্বর্ণ মুদ্রা আমার সাই সাই। না না বাবা, আমি পারবো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার স্বামীর সাথে এখনো তো সংসারই করতে পারলাম না, এত তাড়াতাড়ি যেসে বেশি গর্দান দিতে যাব? না না, আপনি বরং বড়দি আর মেজদিকেই পাঠান। আমিও পারবো না মা, আপনি বরং মেজোকে পাঠান। তার তো অনেক বুদ্ধি, সে তার বুদ্ধি দিয়ে ওই 100 স্বর্ণ মুদ্রা জিতে আনুক। বেশ, তাই হবে। বিমলা তার মেজ বউকে ডেকে রাজসভায় যাবার কথা বলল। আরে কি হলো তোমার? এভাবে কাঁদছো কেন বন্ধু? তোমার সাথে শেষ পর্যন্ত আর মনে হয় থাকা হবে না বন্ধু। আগামীকাল আমাকে রাজকন্যার 3টে প্রশ্নের উত্তর দেবার জন্য রাজসভায় যেতে হবে। যদি উত্তর দিতে না পারি তবে যে আমার গর্দান যাবে। ও এই কথা। শোনো বন্ধু, প্রশ্নের উত্তর মুখস্থ নয়, বুদ্ধি দিয়ে দিতে হয়। এই নাও, এটা তোমার কাছে রেখো। তুমি পারবে বন্ধু, আমি সব সময় তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। তুমি যখন বলেছ তখন আমি পারবো বন্ধু, আমার আর কোনো চিন্তা নেই। পরদিন মেজ বউ তার ঘোড়াটির সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাজসভার উদ্দেশ্যে রওনা দিল। রাজা মেজ বউকে দেখে খুব অবাক হল। কি ব্যাপার বে, তোমার কি মৃত্যুর ভয় নেই? রাজ্যের কেউ তো প্রাণের ভয়ে এলো না, তুমি এলে কেন? মহারাজ, আমি আমার মনের অটুট বিশ্বাস বুকে নিয়েই আপনার দরবারে উপস্থিত হয়েছি, কারণ আমি জানি যার মনে সত্যিকারের বিশ্বাস থাকে সাফল্য একদিন তার হাতেই ধরা দেয়। বাহ বাহ, সুন্দর কথা। মা মালা, তোর সেই 3টি প্রশ্ন করে ফেল তাহলে। পৃথিবীতে কোন জিনিস যা সব থেকে দ্রুত চলে? পৃথিবীতে সব থেকে দ্রুত চলে মানুষের মন। এই মন এক মুহূর্তে দূর থেকে দূরে চলে যায়। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি?
পৃথিবীতে সবথেকে ভারী জিনিস হলো অন্যায়। যে অন্যায় করে তার বুকে সারা জীবন বোঝা হয়ে থাকে। বাহ বাহ, সুন্দর উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে সবথেকে মিষ্টি জিনিস কি? পৃথিবীতে মিষ্টি জিনিস হলো ভালোবাসা, যা দিলে কমে না বরং বাড়ে। বাহ বাহ, অসাধারণ। তোমার সবগুলো উত্তরই একদম সঠিক। বাহ বাহ। বাবা, ইনি শুধু আমার অপমান নয়, বরং ফিরিয়ে দিয়েছে তোমার মেয়ের ভবিষ্যৎকে। এনাকে 200 স্বর্ণ মুদ্রা দেওয়া হোক। হ্যাঁ রে ছোটে, আপদটার আজ নির্গাত গর্দান যাবে দেখিস। কি বুদ্ধিটাই না চাললাম। কাকে বিদায় হবার কথা বলছো? ওই দেখো দিদি, দেখো, আপত্তি পুরস্কার দিতে ঠিক বাড়ি ফিরেছে। এই নিন মা 200 স্বর্ণমুদ্রা। রাজকন্যা খুশি হয়ে আমাকে আরো 100 স্বর্ণমুদ্রা বেশি দিয়েছে। বাবা, এ না হলে এই বাড়ির বউ? হ্যাঁ গো বড় বউ, ছোট বউ, দেখে নাও, তোমাদের তো আর কোনো গুণ নেই। যাও মা, যাও, অনেক কাজ পড়ে আছে, এবার বাকি কাজগুলো সেরে নাও। ধন্যবাদ তোমাকে বন্ধু, তোমার জন্য আবারও আমি এই যাত্রা বেঁচে গেলাম। বন্ধুও বলছো, আবার ধন্যবাদও দিচ্ছ। সত্যিকারের বন্ধুদের মাঝে ধন্যবাদ নয়, থাকে শুধু বিশ্বাস আর পাশে থাকার প্রতিশ্রুতি। সত্যি তো, আজ আমি খুব খুশি। সারা রাত তোমার সাথে আজ গল্প করব। এখন বাড়ির কাজগুলো সেরে নি। তুমি তো অনেক কষ্ট করে এসেছো বন্ধু, তুমি এখানে বসে একটু বিশ্রাম নাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। কি মজা, কি মজা, কত সুন্দর করে তুমি কাজগুলো করে দিলে। তুমি তাহলে থাকো বন্ধু, আমি পরে আবার আসব। বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন বিমলা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে সে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেল। বড় বউ আর ছোট বউ ধীরে ধীরে বিমলাকে এড়িয়ে চলতে শুরু করলো, কিন্তু মেজ বউ দিনরাত এক করে শাশুড়ির সেবা যত্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্যেও তাকে একা ছাড়ল না। আমি মনে হয় আর বাঁচবো না রে মেজ বউ। এমন কথা বলবেন না মা, আপনি আবারও সুস্থ হয়ে যাবেন। বড় বউ, ছোট বউ, ওরা তো আমার কাছেই আসে না। আমার ঘরে এলে ঘেন্নাতে তাদের কাপড় চেপে চলে যায়। যাকে এত কষ্ট দিলাম, শেষে সেই আমাকে দেখে শুনে রাখলো। তোকে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমায় ক্ষমা করে দিস মা। এমন করে বলবেন না মা, আমি তো আপনার সন্তানের মতো মা। সন্তান ভুল করলে মা তো বকতেই পারে। আপনি মোটেও চিন্তা করবেন না, দেখবেন কিছুদিনের ভেতরেই আপনি আবারও সুস্থ হয়ে যাবেন। গুণ টেনে বুড়ির সেবা যত্ন করতে বয়েই গেছে। কদিন পরেও মরবে, তারপরে ওই হতচ্ছাড়িকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দিদি, আমার মনে হয় ওই ঘোড়ার ভেতরেই কোনো জাদু টাদু আছে। ঘোড়াটি যেই দিন এই বাড়িতে এসেছে, সেই দিন থেকেই হতচ্ছাড়িটা কোনো না কোনো ভাবে সব কাজে সফল হচ্ছে। এছাড়া দেখেছো, ও তো আগের থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছে। এটা তো আমিও খেয়াল করেছি। তোকে বলবো বলবো করে আর বলা হয়নি। আজ থেকে ওকে একটু চোখে চোখে রাখতে হবে। সেদিন রাতে মেজ বউ তার ঘোড়াটির পাশে গিয়ে মন খারাপ করে চুপ করে বসে রইল। কি ব্যাপার বন্ধু, তোমার আজ আবার মন খারাপ কেন? শাশুড়ি মাকে দেখে খুব কষ্ট লাগছে। দিন দিন তিনি আরও অসুস্থ হয়ে পড়ছে। তাকে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আমি চাইলে অনেক আগেই তাকে সুস্থ করে দিতে পারতাম, কিন্তু তার শিক্ষা দিতে হয়েছিল। যাকে একদিন অবহেলা আর অপমান করা হয়েছিল, আজ শেষ পর্যন্ত সেই তার সেবা করছে। নাও বন্ধু, এই ওষুধটি শাশুড়িকে খাইয়ে দাও, দেখবে সকাল হতে না হতেই তিনি সুস্থ হয়ে উঠবে।
এই সময় বড় বউ ও ছোট বউ আড়ি পেতে গোয়াল ঘরের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। মেজ বউকে বাইরে বেরোতে দেখে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। মা গো মা, কি সাংঘাতিক কাণ্ড! আমাদের বাড়ি কিনা জাদুর ঘোড়া। হ্যাঁ রে ছোটে, এজন্য তো বলি নদীর স্রোতের ভেতর থেকেও সে কি করে বেঁচে আসে। দিদি, আমাদের আগে এই ঘোড়াটিকে শেষ করতে হবে। ঘোড়াটিকে মেরে ফেললে ওই অপয়াটা বাড়ি থেকে দূর হয়ে যাবে। ওকে আর সাহায্য করার কেউ থাকবে না। পরদিন ভোরে বড় বউ আর ছোট বউ চুপি চুপি মিলে গেল গোয়াল ঘরে। হিংসায় অন্ধ হয়ে তারা ঘোড়াটির গায়ে আগুন ধরাতে যেতে ঠিক তখনই অদ্ভুতভাবে আগুনটি ঘুরে তাদের দিকেই ছুটে এলো। মুহূর্তের মধ্যেই তাদের কাপড়ে আগুন লেগে গেল। হে কি, এদের গায়ে আগুন কি করে লাগলো? মেজো বউ, তাড়াতাড়ি জল নিয়ে এসো, না হলে এরা তো মরেই যাবে। হিংসা আর অত্যাচারে অন্ধ যারা, তাদের পরিণতি এমনই হয়। এই আগুন সাধারণ আগুন নয়, কোনো জলে এ আগুন নিভবে না। আজ তাদের কর্মের ফল তারা ভোগ তো করবেই। কে তুমি? আমি মা, আমি তোমার ছেলে। তোমরা নীলুকে এত অত্যাচার করো যে আমার আত্মায় শান্তি পাই না মা। তাই আমি ঘোড়া রূপে নীলুর কাছে এসে ওকে সব সময় সাহায্য করেছি। খোকা, খোকা তুই আমাদের ক্ষমা করে দে খোকা। ওগো, তুমি? তাই তো তোমার কাছে এলেই আমার মনে এক অদ্ভুত শান্তি লাগতো। আহা, তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন? আমার সম্পর্কে বললে তুমি আরও কষ্ট পেতে বেশি নীলু। আজ আমার আত্মার শান্তি মিলেছে। অত্যাচারীদের নিজ হাতে শাস্তি দিতে পেরেছি। ওদের দু ভাইকে আমি কি করে বলবো খোকা? ওদের সে আমার কাছে রেখে গিয়েছিল। ওরা আর কখনো বাড়ি ফিরবে না মা। তারা যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সেদিন তো অনেক ঝড় ছিল। সেদিনের সেই ঝড়ে তারা দুই ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এটা তুই কি করে বললি? আমার যে সব শেষ হয়ে গেল এই সর্বনাশী ঝড়ে। আমি এবার আসি নীলু, নিজের যত্ন নিও। ওগো, কোথায় গেলে তুমি? একবার ফিরে এসো, আর একবার। আমি যে আবারও ভীষণ একা হয়ে গেলাম। আহা।